সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের একজন এমপি, তিনি তার বক্তব্য প্রদানের সময়টাতে বলেছেন যে আমার অতিরিক্ত দায়িত্ব, অর্থাৎ তার অতিরিক্ত দায়িত্বের কথা বলে দুইটা সংসদীয় আসনের কথা তিনি উল্লেখ করেছেন রংপুরের। এবং তিনি সেখানে যাওয়ার পরে আমরা সেখানে বিএনপির যারা নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা এই ধরনের বক্তব্য দিতে শুনেছি যে এই আসনে নির্বাচিত যিনি এমপি তিনি আসলে এমপি না, সংরক্ষিত আসনের যিনি এমপি তিনি আসলে সেখানকার এমপি, যে ধরনের কাজ হোক না কেন সেটা তার মাধ্যমেই সেখানে হতে হবে। আবার সেই দিন আমাদের প্রতিমন্ত্রী শাহ আলম সাহেব তিনি সেটা বলছেন যে এরকম অতিরিক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে একজন মহিলা সংসদ সদস্য তিনি বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন মন্ত্রী বলছেন যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়নি। আসলে কোন বিষয়টা সত্য? দ্বিতীয় বিষয় হলো এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে সেই অতিরিক্ত দায়িত্বের আওতা কতদূর, সেই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করা হবে, সেই অতিরিক্ত দায়িত্বের সাংবিধানিকতা কতদূর সেটাও আমরা একটু জানতে চাই মাননীয় স্পিকার। পাশাপাশি আরো একটা জিনিস মাননীয় স্পিকার, এই যে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র বিরোধী দলের সংসদ সদস্যরা যে আসনগুলো থেকে নির্বাচিত হয়েছেন শুধুমাত্র সেই আসনগুলোতেই এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে একটা জিনিস কিন্তু খুবই আশঙ্কার জায়গা তৈরি করছে, বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই মাননীয় স্পিকার? এটাও আমরা বিএনপির কাছ থেকে জানতে চাই মাননীয় স্পিকার। এই সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এখন অনানুষ্ঠানিক ছিল, কিন্তু আজকে সংসদে এটা আনুষ্ঠানিকভাবে এটা সামনে এসেছে। আমরা এই বিষয়টা একটা সুরাহা চাই, সরকার দলের কাছ থেকে আমরা এই প্রশ্নের ব্যাখ্যা চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আহ্বান জানাতে চেয়েছিলাম, এর মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাইকটা দিবেন দয়া করে প্লিজ। মাননীয় স্পিকার, কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আখতার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65। আর্টিকেল 65(3) এর অতিরিক্ত আরো 50 জন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা আর্টিকেল 65(1), এই একক আঞ্চলিক এলাকা উপজেলা, পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। তাহলে এটা ওদিক থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলা সংসদ সদস্য হিসাবে তো আমরা এইভাবে টার্ম এখানে আর্টিকেল 65 অনুসারে বলছি, কিন্তু সবাই সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য। তাদের ক্ষেত্রে যে সমস্ত বরাদ্দ সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত হন বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্নভাবে, তারা তাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন স্বামীমারা স্বপ্না, অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না, আমাদের কক্সবাজার এলাকায়। তো তার এলাকা সমগ্র বাংলাদেশ, আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা, যেটা আঞ্চলিক এলাকা। এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশখালীতে যেও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন। এখন যদি কোনো মাননীয় সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা, আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই।
তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচনে। তো এই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আব্দুল গফুর, ৭৬ কুষ্টিয়া ২। আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনীয় বিষয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি কুষ্টিয়া জেলার মিরপুর ভেড়ামারা উপজেলা হাসপাতালের ভবন সংখ্যা ও নতুন ভবন নির্মাণ করিবার পরিকল্পনা আছে কিনা, থাকিলে কবে নাগাদ করা হইবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকেও। তারকা চিহ্নিত প্রশ্ন ২, ৩, ৪, ৬ সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেবকে প্রশ্নটি করার জন্য। মাননীয় স্পিকার, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় বর্তমানে একটি 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 2টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, 20টি কমিউনিটি ক্লিনিক, 5টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং একটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বিদ্যমান রয়েছে। মাননীয় স্পিকার স্যার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সে আলোকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গ্রামের হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করার লক্ষ্যে সর্বপ্রথম বাংলাদেশের সকল থানা পর্যায়ে, যাহা বর্তমান উপজেলা, 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং জনস্বাস্থ্য সেবার দ্বার সর্বপ্রথম উন্মোচন করেন। মাননীয় স্পিকার, পরবর্তীতে তারই উত্তরসূরি আপসীর নেত্রী দেশমাতা সাবেক 3বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন সকল উপজেলা হাসপাতালকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করেন এবং স্বাস্থ্যসেবার দ্বার আরও প্রসারিত করেন। মাননীয় স্পিকার, একই পরিবারের গর্বিত সন্তান সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উপজেলা পর্যায়ে সকল 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে এরই মধ্যে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এরই মধ্যে মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের সার্বিক কার্যক্রম শুরু করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার আপনাকে। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি একটা সম্পর্ক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের 15 ক এবং 18 জনগণের মৌলিক অধিকারের এই অনুচ্ছেদে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধানতম দায়িত্ব। আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা উপজেলা অঞ্চলের সাধারণ মানুষের একমাত্র ভরসা হল স্থানীয় সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে পর্যাপ্ত অবকাঠামো থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবল, আধুনিক সরঞ্জামের অভাবে এই 2 উপজেলার লাখ লাখ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করেছিলাম মিরপুর এবং ভেড়ামারা 2টা উপজেলা। মাননীয় মন্ত্রী মহোদয় শুধু একটি উপজেলার কথা বলেছেন, ভেড়ামারার কথা। আমার মিরপুর এবং ভেড়ামারা উপজেলা সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক যেমন কনসালটেন্ট বা গাইনি, কার্ডিওলজি, অ্যানেস্থেসিয়া, পেডিয়াট্রিক্স এবং নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের বিপুল সংখ্যক পদ শূন্য আছে। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরকার কি এই শূন্য পদগুলো দ্রুত পূরণের কোনো বিশেষ ব্যবস্থা নেবেন কিনা, সেটা আমার একটি প্রশ্ন। সাথে সাথে আরেকটি প্রশ্ন, উক্ত হাসপাতালগুলোতে আধুনিক
ডায়াগনস্টিক ও চিকিৎসা যন্ত্রপাতি যেমন ডিজিটাল এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, উন্নত ইসিজি মেশিন অকেজো অথবা অনুপস্থিত, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং প্রান্তিক মানুষের মাননীয় সদস্য স্পেসিফিক কোশ্চেন করেন, আরেকজন সুযোগ পাবেন। জি, প্রশ্ন করছি মাননীয় স্পিকার। চিকিৎসা পৌঁছে দিতে মন্ত্রণালয় থেকে কোনো বিশেষ বরাদ্দ বা আধুনিক যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা? সাথে সাথে একটু জানাই যে আমার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি যে কোনো সময় ভেঙে রোগীদের মাথায় পড়বে, দর্শনার্থীদের মাথায় পড়বে। সেই ভবনটি দ্রুত মেরামত নয়, নতুন ভবনের প্রয়োজন মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি মিরপুরের কথা উল্লেখ করেছেন। কুষ্টিয়া মিরপুর উপজেলার 6টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, 2টি ইউনিয়ন সাব সেন্টার এবং ভেড়ামারা উপজেলায় 14টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, 2টি ইউনিয়ন সাব সেন্টারও বিদ্যমান রয়েছে। তার উপরে উনি জানেন, আমি ওখানে বলেছি আমরা 101 শয্যা বিশিষ্ট হাসপাতালও মিরপুরে করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, উনি ওনার ভঙ্গুর অবকাঠামোর কথা বলেছেন বেড়ামারার। 2025-26 অর্থ বছরে 10 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ভবনের সিভিল কাজ মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ, 10 লক্ষ টাকা ব্যয়ে বহির্বিভাগ পুরাতন হাসপাতাল ভবনের স্যানিটারি ও প্লাম্বিং এবং অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ এবং 13 লক্ষ টাকা ব্যয়ে পুরাতন হাসপাতাল ভবনের সিভিল কাজের মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হয়েছে। 2025-26 অর্থ বছরে 8 লক্ষ টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ভবনের মেরামত, সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ এবং 12 লক্ষ টাকা ব্যয়ে অবস্থিত 1000 বর্গফুট এমও কোয়ার্টার ভবনের সিভিল, স্যানিটারি, অভ্যন্তরীণ বৈদ্যুতিক মেরামত, সংস্কার, রক্ষণাবেক্ষণ বাস্তবায়ন করা হয়েছে। মাননীয় স্পিকার, উনি যন্ত্রপাতি, মেডিকেল ইকুইপমেন্টসের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা এরই মধ্যে ঘোষণা করেছি মাননীয় স্পিকার যে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। সেই লক্ষ্যে ল্যাবরেটরির সকল ইকুইপমেন্ট আমদানির ব্যবস্থা করা হচ্ছে। তার উপরে এক্স রে মেশিন সহ প্রয়োজনীয় যেগুলি ব্লাড এক্সামিনেশন যেটা করার দরকার মেশিন, সেই মেশিন, এক্স রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, সেইগুলি প্রত্যেকটা উপজেলায় আমরা করতে যাচ্ছি এবং কার্যক্রম গ্রহণ করেছি। আরও বলি মাননীয় স্পিকার, প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার, প্রত্যেকটা জেলা সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার কিডনির, এবং একটা বৃহত্তর কাজ এবং কঠিন কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রত্যেকটা উপজেলা সদরে মাননীয় স্পিকার 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার আমরা নির্মাণ করতে যাচ্ছি। আশা করি মাননীয় সদস্য ওনার যদি এরপরেও আরও কিছু দাবি থাকে আমার সাথে যোগাযোগ করলে আমি এই সংসদের সদস্য হিসাবে আমি আপ্রাণ চেষ্টা করব ওনাকে সন্তুষ্ট করার জন্য। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।